এই এই আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো আমরা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করব। আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছিল এবং একই সাথে এই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচন নিয়ে এবং যে সংস্কার নির্বাচনী ইশতেহার এইসব বিষয়ে আমরা আজকে আলোচনা করব এবং এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের সকলেরই সক্রিয় অংশগ্রহণ, আপনাদের মতামতের ভিত্তিতে আমার মনে হয় এখান থেকে উঠে আসবে এই জনগণের নাগরিকদের কি আকাঙ্ক্ষা এই আগামী নির্বাচনকে সামনে রেখে। আর আমি একটু অসুস্থ, ঠান্ডা লেগেছে, তাই আমি শতভাগ আমি কি বলবো ফিট নই, তবুও আমি চেষ্টা করব আমার যে এই সীমাবদ্ধতা সত্ত্বেও, শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে এবং আমার বক্তব্য আমার যা বলার আছে তা উপস্থাপন করতে। আপনারা জানেন যে যে এই সরকার ক্ষমতা এসছে জন অভ্যুত্থানের প্রেক্ষাপটে এবং এই সরকার তিনটা অগ্রাধিকার, সেই অগ্রাধিকারের মধ্যে অন্যতম হলো নির্বাচন, সংস্কার এবং বিচার। বিচার শুরু হয়েছে, যদিও আরও দ্রুতগতিতে অগ্রসর হওয়া দরকার। সংস্কার প্রক্রিয়া চলছে এবং নির্বাচনও আসন্ন। এই বিষয়গুলো সামনে রেখে নির্বাচন যে হবে, এই নির্বাচনে আমাদের 300 জন সংসদ সদস্য নির্বাচিত হবেন এবং তারা একদিকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন আগামী 5 বছর, পাশাপাশি তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবেন 180 কর্মদিবসের জন্য। তো তাদের কাছে আমাদের অনেক আকাঙ্ক্ষা, আজকে আমরা এই আকাঙ্ক্ষাগুলো তুলে ধরব। তা আমরা নির্বাচনের কথা যদি আসি, নির্বাচনটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হওয়া দরকার। নিঃসন্দেহে আমরা বোধহয় সবাই একমত। নির্বাচন যদি সুষ্ঠু গ্রহণযোগ্য না হয় তাহলে আমাদের গোড়ায় গলদ, তাহলে আমরা ভবিষ্যতে যা কিছু ঘটবে সেটা জন আকাঙ্ক্ষা এতে প্রতিফলিত হবে না। তো নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা আছে আপনারা জানেন অনেকেই। আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলাম। এই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে আমরা অনেকগুলো সুপারিশ আমরা পেশ করেছি। যেই বিষয়গুলো মোটা দাগে আমরা চিহ্নিত করেছি যে সুষ্ঠু নির্বাচনের পথে একটা বড় বাধা হলো যে আমাদের নির্বাচনী অঙ্গন অপরিচ্ছন্ন। আমাদের নির্বাচনী অঙ্গনে অনেক অনাকাঙ্ক্ষিত ব্যক্তিরা প্রবেশ করেছে অতীতে এবং এখনও সেই রকম অভিযোগ রয়েছে, যাদের আরও শক্তভাবে বলতে গেলে, সুস্পষ্টভাবে বলতে গেলে আমাদের নির্বাচনী অঙ্গনে অনেক দুর্বৃত্তের আনাগোনা চলছে, হয়েছে অতীতে, এখনও চলছে। একই সাথে আমাদের রাজনৈতিক অঙ্গনও কুলুষিত এবং আমাদের এটা বোধহয় আমাদের সকলেই একমত হবেন যে যেই সকল অন্যায় অবিচার হয়, এই অন্যায় অবিচারগুলো অধিকাংশই হয় রাজনৈতিক দলের ছত্রছায়া, বিশেষত ক্ষমতাসীনদের ছত্রছায়া। আর বড় বড় দুর্নীতি হয় এক ধরনের আমলা, এক ধরনের ব্যবসায়ী, এক ধরনের রাজনীতিবিদদের যোগসাজশে। তাই আমাদের নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করা দরকার। সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করা দরকার। একই সাথে যে এই যে নির্বাচনী অঙ্গনে যে দুর্বৃত্তায়ন, রাজনৈতিক অঙ্গনে যে দুর্বৃত্তায়ন, এটার চালিকা শক্তি হলো টাকা, কালো টাকা। তো এই টাকার প্রভাব আমাদের দূরীভূত করা দরকার। এই টাকার প্রভাব দূরীভূত করতে হলে নির্বাচনী অঙ্গন, রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হলে আমাদের অনেকগুলো সংস্কার দরকার, আমাদের অনেকগুলো আইনি কাঠামোতে পরিবর্তন আনা দরকার। একই সাথে নির্বাচনের দায়িত্বে থাকে নির্বাচন কমিশনকে গঠন করা হয়েছে সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে এবং এর দায়িত্ব হলো সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। কিন্তু অতীতে আমরা দেখেছি নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ব্যক্তিদেরকে নিয়ে গঠন করা হয়েছে। তারা আমাদের নির্বাচনে পাঠিয়ে দিয়েছে এবং আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছি গত 15-16 বছর। তো আমাদের এই নির্বাচন কমিশনের সংস্কার দরকার, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা দরকার, কার্যকর করা দরকার। তাহলেই হয়তো সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। একই সাথে আমাদের এই যে এখানে গণমাধ্যমের অনেক প্রতিনিধিরা আছেন এবং পাশাপাশি আমাদের নাগরিক সমাজের প্রতিনিধিরা আছেন। নাগরিক সমাজ এবং গণমাধ্যমের ভূমিকা হলো অতন্দ্র প্রহরীর ভূমিকা।
যে ওই যে একটা বিখ্যাত উক্তি আছে, প্রাইস অফ লিবার্টি ইজ ইটার্নাল ভিজিলেন্স। অর্থাৎ এই যে আপনি যদি আপনার স্বাধীনতা রক্ষা করতে চান তাহলে আপনাকে সর্বদা জাগ্রত ওই যে অতন্দ্র প্রহরী ভূমিকা পালন করতে হবে। তো আমরা সেই ভূমিকা পালন করছি কিনা তার উপরে নির্ভর করবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। কিন্তু আমরা অতীতে ওয়াচডগের ভূমিকার পরিবর্তে অনেকেই আমরা ল্যাপডগের ভূমিকা পালন করেছি, আমরা সেই পোশাক কুকুরের ভূমিকা পালন করেছি, আমরা নাগরিকের অধিকার, নিজেদের অধিকার এই যে সুরক্ষার পরিবর্তে। তো তাহলে আমাদের কতগুলো প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার, গণমাধ্যম এবং একই সাথে নাগরিক সমাজ, পাশাপাশি নির্বাচন কমিশনের সংস্কার দরকার। এই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো হলে সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হবে। একই সাথে আমাদের অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে যে আমরা নির্বাচনকালীন যদি একটা নিরপেক্ষ সরকার না হয় আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন হয় না। এবং গত কয়েকটা নির্বাচনে যে অনুষ্ঠিত হয়েছে দলীয় সরকারের অধীনে, যার ফলে আমি আগেই বলেছি নির্বাচন ব্যবস্থাটা নির্বাসনে চলে গিয়েছে। এবং তাই আমাদের নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার দরকার। আপনারা জানেন যে গত সরকার আদালতের মাধ্যমে খায়রুল-হকের মাধ্যমে, বিচারপতি খায়রুল-হকের মাধ্যমে ত্রয়োদশ সংসদ নিয়ে বাতিল করেছে এবং বাতিল করে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিয়েছে। এবং আপনাদের কারো কারো জানা আছে, আমি নিজে এবং আমার আরো কয়েকজন সহকর্মীকে নিয়ে আদালতে গিয়েছি। আমরা ত্রয়োদশ সংসদ নিয়ে বাতিলের মামলার যে রায়, আমরা সেই রায়কে বাতিল করেছি। অর্থাৎ আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে এবং আমাদের সুজনের প্রচেষ্টার ফলে এটা হচ্ছে। শুধু তাই নয়, আমরা পঞ্চদশ সংশোধনীর ব্যাপারেও পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেই সংসদকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। আমরা সেই ব্যাপারেও আমি লিড পিটিশন হিসাবে আদালতে গিয়েছি। আমরা আশা করি যে দ্রুত এ ব্যাপারে আমরা হাইকোর্টের এইভাবে এর মধ্যে আমরা আংশিক প্রতিকার পেয়েছি। আমরা আশা করছি যে অ্যাপিলেট ডিভিশন থেকেও আমরা প্রতিকার পাবো, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরে আসে তাহলে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। তো এগুলো হলে এই কতগুলো আইনি সংস্কার, তারপরে প্রাতিষ্ঠানিক সংস্কার, একই সাথে কাঠামোগত সংস্কার, যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, এর মাধ্যমে আমাদের একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হবে বলে আমরা আশা করি। শুধু এটাই কি যথেষ্ট? আমাদের নির্বাচনই কি গণতন্ত্র? যদিও আমাদের রাজনীতিবিদ অনেক সময় আমাদেরকে ওই ঘুমপাড়ানি গান গাইয়ে বোঝানোর চেষ্টা করেন যে নির্বাচনী গণতন্ত্র, কিন্তু নির্বাচনী গণতন্ত্র নয়। নির্বাচন হলো গণতান্ত্রিক ব্যবস্থাটার প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং যে বারবার সুষ্ঠু নির্বাচন হইতে হবে এবং এটা করতে হলে কতগুলো কাঠামোগত মৌলিক সংস্কার দরকার। এই মৌলিক সংস্কারগুলো হলেই আমরা আশা করতে পারি যে কাঠামোগত সংস্কার হলে শুধু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন একবারই হবে না, গণতান্ত্রিক ব্যবস্থাটা যে প্রাতিষ্ঠানিকরণ হবে, অর্থাৎ আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার ভিতটা শক্তিশালী হবে। অতীতে আমাদের সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিন্তু সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একদিনের গণতন্ত্র প্রতিষ্ঠা করে ফেলেছি। 91 সালে সুষ্ঠু নির্বাচন হয়েছে, যে জুন মাসে 1996 সালেও সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিন্তু গণতান্ত্রিক উত্তরণ ঘটে নাই। আমাদের অনেকগুলো কাঠামোর সংস্কার করতে হবে। এই কাঠামোর সংস্কারগুলো নিয়েই যে গণভোট হবে, আপনারা জানেন যে এই সরকার এই সংস্কারের অংশ হিসাবে এই সরকার গঠন করার পর গত অক্টোবর 2024 সালে তারা প্রথমে ছয়টা সংস্কার কমিশন গঠন করেছে। তার মধ্যে আমাকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান করা হয়। কালকে এই শহরে বোধহয় আলী রিয়াজ সাহেব ছিলেন, তিনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান ছিলেন। এবং এইভাবে আমরা প্রথম 6টা সংস্কার কমিশন আমাদেরকে এগুলো গঠিত হয় অক্টোবর মাসে 2024-এর। আমরা ফেব্রুয়ারি মাসে আমাদের রিপোর্ট পেশ করি। আমরা 1000-এর বেশি আমরা সুপারিশ আমরা সরকারের কাছে আমরা পেশ করি। এরপরে এই 6টা কমিশনের প্রধানদেরকে নিয়ে ঐক্যবদ্ধ কমিশন হয়, যার প্রধান আমাদের প্রধান উপদেষ্টা। এবং এই ঐক্যবদ্ধ কমিশন আমরা মাসের পর মাস আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে আমরা একটা জুলাই জাতীয় সনদ প্রণয়ন করেছি, এবং যেটা অনেকগুলো দল করেছে।
আমি নিশ্চিত আপনাদের অনেকের কাছে জুলাই জাতীয় সনদের কপি আছে না এখানে কারো কাছে আছে? কারো কাছে থাকলে একটু দেন, আমরা দেখাইতে পারি সবাইকে। আছে না? ওকে, 3 দফা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে প্রথমবার আমরা লিখিতভাবে তাদের মতামত চেয়ে কায়মনোবাক্যে প্রার্থনা করি যে অতীতে যা ঘটেছে তা ঘটবে না, কারণ এটা আমাদের জন্য চরম বিপর্যয় ডেকে আনবে। আর অতীতে যেটা ঘটেছিল এটার কারণ হলো আমাদের একটা দলীয় সরকার ক্ষমতায় ছিল এবং আমাদের নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ছিল। তো এইবার একটা দলীয় সরকার ক্ষমতায় আছে আর নির্বাচন কমিশন আমি আশা করি যে তারা দল নিরপেক্ষ। তো তারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য তারা অঙ্গীকারাবদ্ধ এবং আমি যতটুকু জানি যে সরকারের পক্ষ থেকে কাউকে জিতানোর কোনো রকম তাদের দূরভিসন্ধি নাই। তো আমি আশা করছি যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং প্রত্যেকেই তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। একই সাথে আমি বলতে চাই এটার অনেকাংশে নির্ভর করবে আমাদের রাজনৈতিক দলগুলোর উপর, আমাদের রাজনৈতিক দল এবং তাদের প্রার্থীদের উপর। তারা যদি সদাচরণ করে, তারা যদি এই যে অশুভ প্রতিযোগিতায় লিপ্ত না হয়, তারা যদি ছলে বলে কলে কৌশলে নির্বাচনী বৈতরণী পার হওয়ার সেই পথ থেকে সরে আসে এবং ওই যে আমি যে তখন বলেছি যে যা বলিস ভাই আমার এমপি হওয়া চাই, এইরকম মানসিকতার থেকে যদি সরে আসে এবং তারা যদি যে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ প্রদর্শন করে এবং কোনো রকম দ্বন্দ্ব হানাহানি এবং সহিংসতায় লিপ্ত না হয়, তাহলে আমার মনে হয় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। আমার মনে হয় যে আমাদের তখন নির্বাচনী ট্রেনটা স্টেশনে পৌঁছবে। তো এটা হ্যাঁ সরকারের উপর নির্ভর করে, নির্বাচন কমিশনের উপর নির্ভর করে, কিন্তু বহুলাংশে নির্ভর করে রাজনৈতিক দলগুলো এবং তাদের প্রার্থীদের সদাচরণের উপর। তো আমরা আশা করি যে তারা অতীতের অভিজ্ঞতার আলোকে তারা যেন অতীতের যেই সকল অন্যায় অসঙ্গতি এবং হানাহানি দ্বন্দ্ব এগুলোর থেকে দূরে থাকবে এবং সবাই একটা গণতান্ত্রিক মূল্যবোধের পরিচয় দেবে এবং একটা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনটা নিশ্চিত করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান যে সেই ব্যাপারে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওই যে বহু দিন থেকে সবসময় ছিল, সবসময় অভিযোগ ছিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিটার অবনতি ঘটে কেন? অবনতি ঘটে কারণ আমাদের যারা নির্বাচনে অংশ নিচ্ছে প্রার্থীরা এবং দলগুলো তারা সদাচরণ করে না এবং তারা মারামারি, তারা অশুভ প্রতিযোগিতায় লিপ্ত হয়। তো তারা যদি সদাচরণ করে, আমি আগেই বলেছি, তারা যদি অন্যায় আচরণ থেকে দূরে রাখে এবং তারা যদি একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ প্রদর্শন করে এবং জনগণের রায় মেনে নেয়, তাহলে আমার মনে হয় এই যে অতীতের অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঘটবে না। তো এটা আমি বলবো যে এটা বহুলাংশে নির্ভর করে আমাদের রাজনৈতিক দলগুলো এবং তাদের মনোনীত প্রার্থীদের উপর এবং অর্থাৎ বলটা আমাদের রাজনৈতিক দলের কোর্টেই বস্তুত। বেশ কয়েকটি রাজনৈতিক দল অভিযোগ করছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই এবং একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়া হচ্ছে, তাতে কি নির্বাচনের উপরে কোনো প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? এখন এটা তো আপনাকে এই যে অভিযোগটা করছে অভিযোগটার সত্যতা আমাদের নিশ্চিত করতে হবে। আমরা জানি না, হ্যাঁ অভিযোগ ওই যে সবসময় রাজনৈতিক দলগুলো অভিযোগ করে আসবে, এটা তাদের অনেক ক্ষেত্রে রাজনৈতিক কৌশল, আর কিছু কিছু ক্ষেত্রে সত্য হইতে পারে। তো আমি যেটা বিশ্বাস করতে চাই এই সরকারের কোনো সেরকম পক্ষপাত দুষ্টতা নাই। আমাদের প্রধান উপদেষ্টা, যদিও আমি সরকারের কেউ নয়, সরকারের অংশ নই, এবং আমি যে গত 1 বছর থেকে এই যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং ঐক্যমত্য পরিষদ সদস্যছিলাম, সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমি এই কাজগুলো করেছি এবং আমি যেটা বিশ্বাস করি যে আমাদের প্রধান উপদেষ্টা এবং তার সহকর্মীরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা জনগণের সম্মতি অর্জন করবে তাদের উপর ক্ষমতা হস্তান্তর করতে বদ্ধপরিকর। তো আমি আশাবাদী, আমি আশা রাখতে চাই। এখন আমি তো আমাকে যেতে হবে। সাংবাদিকদের বিষয়ে একটা প্রশ্ন আপনাকে করতে চাই। এবারও বলা আগের মতো সাংবাদিকদের বলা সব দেখা হচ্ছে, কিন্তু সাংবাদিকদের কিছু নির্দেশকের দিয়ে আটকে রাখা হয়েছে, অর্থাৎ আমরা পক্ষে যেতে পারবে না, 10 মিনিটের বেশি থাকতে পারবে না। যখন কেউ কারচুপি করে, অর্থাৎ 3 টাকায় স্থান বাংলায় বললাম, তখন কিন্তু ওই গোপন পক্ষে গিয়ে সে
এই কাজটা করছে। তো সাংবাদিক যদি সেখানে যেতে না পারে তাৎক্ষণিক, তাকে যদি প্রিজাইডিং অফিসারের কাছে অবহিত করতে হয়, তারপরে যেতে হয়, তো কিছুই তো সে পাবে না, কিছুই ধরতে পারবে না। এটা কি আপনি কি মনে করেন যে সাংবাদিকদের আপনারা যদি আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশগুলো দেখেন, আমরা কিন্তু যেই সুপারিশ করেছি সেই সুপারিশটা নির্বাচন কমিশন গ্রহণ করে নাই। তো আমরা আচ্ছা আস্তে আমরা যেই সুপারিশগুলো করেছি সেই সুপারিশগুলো তারা গ্রহণ করেনি দুর্ভাগ্যবশত। গ্রহণ করলে আমাদের গণমাধ্যমের অনেক বেশি স্বাধীনতা থাকতো, অনেক বেশি ওই যে বিধিনিষেধ ছাড়া তারা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারতো। তো এই দুর্ভাগ্যবশত আমাদের নির্বাচন, আমরা এই যে 6টা সংস্কার কমিশনের থেকে 166টা আমরা প্রস্তাব নিয়ে সুপারিশ নিয়ে আমরা যেটা করেছি সেটা হলো রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছি। তারা এই ব্যাপারে একমত, দ্বিমত কিংবা তারা আংশিকভাবে একমত। একই সাথে কি প্রক্রিয়া এইসব বাস্তবায়ন করা যায় সেই ব্যাপারে আমরা রাজনৈতিক দলের কাছে মতামত চেয়েছি। আমরা সবগুলো রাজনৈতিক দলের কাছে মতামত পেয়েছি। তারপরে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে এককভাবে বসেছি। আমরা যেমন বিএনপির সাথে 3বার বসেছি, জামাতে ইসলামের সবগুলো রাজনৈতিক দলের সাথে একত্রে বসেছি। 30টা রাজনৈতিক দলের সাথে দিনের পর দিন আলাপ আলোচনা করে আমরা 84টা বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি। এই 84টা বিষয়ে কারো কিছু ক্ষেত্রে দ্বিমত ছিল, কিন্তু এবং অনেকেই প্রায় সব দলগুলো একটু স্বাক্ষর করেছে। এটা হলো জুলাই জাতীয় সনদ 2025, যার মধ্যে একটু কথা বলুন না প্লিজ, অন্তত 2/3 প্রধান দলগুলি সহ অন্তত 2/3 দল একমত হয়েছে। তার ভিত্তিতে এই আমরা বলেছি এগুলোর ব্যাপারে ঐক্যমত্য সৃষ্টি হয়েছে। এবং এই 84টার মধ্যে এই 36টা হলো যেগুলো অধ্যাদেশের মাধ্যমে কিংবা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যায়। আর বাকি 48টার জন্য সংবিধান সংশোধন করতে হবে। এবং সংবিধান হলো জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি, অর্থাৎ উইল অফ দ্য পিপল। তাই সংবিধান সংশোধন করতে হলে জনগণের মতামত দিতে হবে। এবং জনগণের মতামত ছাড়া কতগুলো মৌলিক বিষয়ে, যেগুলো বলে বেসিক স্ট্রাকচার, মৌলিক কাঠামো পরিবর্তন করা যায় না। তো এই জুলাই জাতীয় সনদটা স্বাক্ষর করেছে অধিকাংশ দল, এবং তারা অঙ্গীকার করেছে আমি আপনাদেরকে কোট করে শোনাচ্ছি। ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদ 2025-এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করবে। রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছে। এই শর্ট অফ ডিসেন্ট আছে অধিকাংশ দলে। আমি বলেছি অন্তত 2/3 দল, ওই যে অনেকগুলো বড় দল সহ 2/3 দলের সম্মতির ভিত্তিতেই এইসব বিষয় ঐক্যমত্য হয়েছে। এবং এই 36টা আমি আগে বলেছি, 84টার মধ্যে 36টা অধ্যাদেশের মাধ্যমে কিংবা নির্বাহী আদেশে বাস্তবায়ন করা যাবে। আর বাকি 48টা নিয়েই গণভোট হবে। আপনারা জানেন আমাদের যেই 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, আমরা একদিকে 5 বছরের জন্য সংসদ সদস্য নির্বাচন করব 300 জন। এই 300 জনেই 148 কর্মদিবসের জন্য সংবিধান সংস্কার পরিষদ হিসাবে তারা দায়িত্ব পালন করবে। 148 কর্মদিবসের মধ্যে তারা এই 48টা বিষয় এটা সংবিধানে অন্তর্ভুক্ত করবে। এবং এই 48টা বিষয়ে আপনারা কালকে নিশ্চয়ই আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন। এই 48টা বিষয়ে 48টা বিষয়ের একটা প্যাকেজ, 48টা বিষয় যেগুলো সংবিধান সংস্কার সংক্রান্ত। এটাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে, ক, খ, গ, ঘ। এই 4টা ভাগে ভাগ করা হলো। প্রশ্ন কিন্তু একটা, যে প্রশ্ন হলো আপনারা এই সংবিধান সংস্কার এই প্রস্তাবগুলো পক্ষে না বিপক্ষে, হ্যাঁ না হয় না। 4টা ভাগ করা হলো, আপনার একটাই ভোট থাকবে, হয় হ্যাঁ না হয় না। তো আমরা আশা করি যে জনগণ জেনে শুনে বুঝে, আমাদের গণমাধ্যমের সুবাদে, আমাদের রাজনীতিবিদদের সুবাদে, আমরা নিশ্চয়ই জানেন যে 1972 সালে যে সংবিধান রচিত হয়েছিল, সেই সংবিধানটা রচিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সামনে রেখেই। তাই ওই যে সেই সংবিধান রচনার একটা অন্যতম লক্ষ্য ছিল তাকে ক্ষমতায়িত করা প্রধানমন্ত্রী হিসেবে। তাই ওই সব ক্ষমতায় কেন্দ্রীভূত হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী। তাই
প্রধানমন্ত্রী সর্বক্ষমতার অধিকারী, তিনি আজীবন ক্ষমতা থাকতে পারবেন, প্রধানমন্ত্রী থাকতে পারবেন, তিনি দলের প্রধান হতে পারবেন, তিনি সংসদের প্রধান হতে পারবেন, তিনি একই সাথে অবশ্যই প্রধানমন্ত্রী, এবং আমাদের রাষ্ট্রপতির কোনো ক্ষমতাহীন, আর আমাদের সংসদ সদস্যরাও অনেকটা শৃঙ্খলিত, আমাদের ওই রুশু অভিপ্রায়ের বাইরে। তো এদেরকে স্বাধীনতা দেওয়া, তারপরে আমাদের এই প্রতিষ্ঠানগুলো আমাদের দলীয় হয়ে গিয়েছে, যেমন নির্বাচন কমিশন, তথ্য কমিশন, তারপরে মানবাধিকার কমিশন, এগুলো দলীয় ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, দুর্নীতি দমন কমিশন, এগুলোকে তার ফলে এগুলো অকার্যকর হয়ে গিয়েছে। আমাদের আদালতকে, উচ্চ আদালতকে আমাদের পক্ষপাত দুষ্ট করে ফেলেছে, যে পক্ষপাত দুষ্ট ব্যক্তিদেরকে, দলীয় ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়ার মাধ্যমে এইভাবে আমাদের, এবং ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে আমাদের সংবিধান প্রণয়ন করা হয়েছে। এরপরে আপনারা জানেন যে আমাদের এই যে পার্লামেন্টারি সিস্টেম থেকে আমাদের প্রেসিডেন্সিয়াল সিস্টেম এসছে, প্রেসিডেন্সিয়াল সিস্টেমে এসে সব ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে, এবং এরপরে আবার পার্লামেন্টারি সিস্টেমে আমরা 1992 সালে ফিরে আসি। তখন কিন্তু এই প্রেসিডেন্টের ক্ষমতা আবারও প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা দেওয়া হয়, যার ফলে প্রয়াত আকবর আলী খান, বিখ্যাত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, তার মতে যে আমাদের প্রধানমন্ত্রীরা হলো মোগল সম্রাটদের থেকে বেশি ক্ষমতাধর, তারা রাসায়ন জাতদের থেকে বেশি ক্ষমতাধর। এই জন্যেই আমাদের এই সাবেক প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গিয়েছেন, তিনি দানবে পরিণত হয়েছেন। এই সাংগঠনিক কাঠামো ব্যবহার করেই, এবং একই সাথে আজীবন আমৃত্যু ক্ষমতা থাকার কাহিস থেকে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন, তিনি যার মাধ্যমে তিনি দানবে পরিণত হয়েছেন। এবং এর ফলে কি হয়েছে আমরা জানি, যে গণ অভ্যুত্থানের ফলে তাকে দেশ ছেড়ে পালাতে হলো। তো এখন আমাদের যে নির্বাচন হচ্ছে, আমাদের এই নির্বাচনকে সামনে রেখে আমাদের দুটো আকাঙ্ক্ষা। একটা হলো এই আমাদের সংসদ সদস্যরা যে 300 জন নির্বাচিত হবেন, তারা এই যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে 180 দিনের মধ্যে এই যে গণভোটের 48টা বিষয়, এটা সংবিধানে অন্তর্ভুক্ত করবেন, এবং এটা অবশ্য যদি হাঁ-ভোট জয়যুক্ত হয়, এবং হাঁ-ভোট জয়যুক্ত হওয়া নির্ভর করবে আমরা কতটুকু মানুষকে সচেতন করতে পারি এর গুরুত্ব। যে গণভোটে হাঁ-ভোট জয়যুক্ত হওয়া মানে কতগুলো যে আইনি, প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত সংস্কার, যার ফলে যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু স্বৈরাচারী কাঠামো রেখে গিয়েছে, এই কাঠামোটা ভাগার একটা সুযোগ সৃষ্টি হবে যদি না ভোট জয়যুক্ত হয়। অর্থাৎ আমাদের গণতান্ত্রিক উত্তরণ শুধু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নয়, বারবার সুষ্ঠু নির্বাচন, এবং গণতন্ত্র একটা প্রাতিষ্ঠানিক দাঁড়ানো পথ সুগম হবে যদি গণভোট জয়ী হয়। তো এখন এটা জনগণ সিদ্ধান্ত নেবে। তো এখন আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের এখানে কয়েকজন সম্ভাব্য সংসদ সদস্য আছেন, তো তাদের কাছে আমাদের দাবি কি, তারা তো এখনো কেউ, আমার জানা মতো কেউ নির্বাচন ইশতেহার প্রকাশ করে নাই। আমরা কোন বিষয়গুলো তাদের নির্বাচন ইশতেহারে অন্তর্ভুক্ত হওয়া দরকার সেগুলোর ব্যাপারে আমাদের কিছু দাবি আছে। যেমন আমরা একটা জিনিস তাদের কাছে জানতে চাই, যে এই জুলাই জাতীয় সনদ যে ব্যাপারে অধিকাংশ দল একমত হয়েছে এবং এটা বাস্তবায়নের ব্যাপারে তারা সুস্পষ্ট অঙ্গীকার করেছে, কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট সত্ত্বেও। তো এগুলো ব্যাপারে তারা কি হায়ের পক্ষে না নায়ের পক্ষে? আমরা ওই যে উইশি ওয়াশি ইংরেজিতে যেটা বলে, তার কোনো হওয়ার সুযোগ নেই, হয় হ্যাঁ না হয় না। আমরা জানতে চাই যাতে এই তথ্যের ভিত্তিতে আমরা নাগরিকরা ভোটাধিকার প্রয়োগ করতে পারি। তো তাদের একটা সুস্পষ্ট অবস্থান চাই আমরা, তারা কি হায়ের পক্ষে, গণভোটের ক্ষেত্রে হায়ের পক্ষে না নায়ের পক্ষে। আর আরেকটা জিনিস আমরা যেটা জানতে চাই সেটা হলো, আমাদের রাজনীতিবিদদের কাছ থেকে, যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যে শেখ হাসিনা দানবে পরিণত হয়েছিল, গুম খুন
এবং এবং এই যে বহু মানুষের প্রাণহানির বিনিময়ে এই যে রাষ্ট্রযন্ত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তারা কি করবে, কি কি জিনিস তারা তাদের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করবে। তৃতীয়ত, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। এই যে সবকিছু আমাদের আদালত থেকে আরম্ভ করে আমাদের নির্বাচন কমিশন, তথ্য কমিশন, তারপর মানবাধিকার কমিশন, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন সবই দলীয় হয়ে গিয়েছে। এখন এগুলোকে দলীয় প্রভাবমুক্ত করার জন্য, নিরপেক্ষ করার জন্য, স্বাধীন শক্তিশালী করার জন্য তারা কি করবে আমরা জানতে চাই। তারা নির্বাচনী ইশতেহারে কি জিনিস অন্তর্ভুক্ত করবে। সাংবিধানিক ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা। তো আমরা আগে আলাপ করেছি যে সব ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে গিয়েছে, প্রতিষ্ঠানগুলো আমাদের দলীয় হয়ে গিয়েছে। তো এই জন্য আমাদের শাসন কাঠামো ভারসাম্য প্রতিষ্ঠা করা দরকার। কতগুলো মৌলিক সংস্কার দরকার, কাঠামোগত সংস্কার দরকার। এই কাঠামোগত সংস্কারগুলোর ব্যাপারে বিশেষত 48টা যেটা নিয়ে গণভোট হবে, এ ব্যাপারে তাদের মতামত আমরা জানতে চাই। গণতান্ত্রিক ও স্বচ্ছ রাজনৈতিক দল। আমরা গণতন্ত্র চাই, আমরা গণতান্ত্রিক শাসন চাই, এবং এই জন্যেই কিন্তু আমাদের বীর মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছে, আমাদের জুলাই যোদ্ধারা রক্ত দিয়েছে, আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু গণতান্ত্রিক হয় নাই। তো এই যদি রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক না হয়, তাহলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করার আশাও দুরাশা। তো এই রাজনৈতিক দলগুলো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কি করবে এটা আমরা জানতে চাই। তাদের নির্বাচনী ইশতেহারে কি জিনিস তারা অন্তর্ভুক্ত করবে। আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা কতগুলো প্রস্তাব করেছিলাম, যেমন রাজনৈতিক দলের সব স্তরের নেতাদের নির্বাচিত হবেন তাদের সদস্যদের ভোটে। রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা থাকবে, তাদের যেমন আয় ব্যয় তারা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এগুলো পরিচালিত হবে। তাদের মনোনয়ন হবে যে দলের সদস্যদের ওই যে বিভিন্ন নির্বাচনী এলাকায় দলের সদস্যদের মতামতের ভিত্তিতে একটা প্যানেল তৈরি হবে, ওই প্যানেল থেকে মনোনয়ন দিবে। এবং এটা এখন কিন্তু আইনে আছে যে প্যানেল তৈরি হওয়ার কথা আছে, কিন্তু প্যানেল তৈরি হয় নাই। এই যে আইন অমান্য করেই, এই আরপিও অমান্য করেই কিন্তু মনোনয়ন দেওয়া হচ্ছে। তো আমরা চাই যে ভবিষ্যতে যেন না হয়। কিন্তু আমাদের এই অনেকগুলো প্রস্তাবে কিন্তু নির্বাচন কমিশন এ ব্যাপারে ভ্রুক্ষেপ করে নাই, দুর্ভাগ্যবশত। আমরা যদিও আমরা এগুলো ব্যাপারে গুরুত্বপূর্ণ আমরা সংস্কার গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা আমরা সুপারিশ করেছিলাম। একটা কথা আরেকটা যুক্ত করতে পারি, যেমন নির্বাচন কমিশন আরেকটা বিষয়ে আমাদের সুপারিশ রাখে নাই, যার জন্য একটা একটা যে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে এই সাম্প্রতিক যাচাই বাছাইয়ের ক্ষেত্রে। আপনারা জানেন যে যারা যে স্বতন্ত্র প্রার্থী তাদেরকে 1% ভোটারের স্বাক্ষর দিতে হয়, এবং এটা নিয়ে অনেক কারসাজি হয়। সেই কয়েকজনকে হাজির করে তারা যদিও স্বাক্ষর করে, তাদেরকে চাপ দিয়ে বলা হয় যে তারা স্বাক্ষর করে নাই। তো এইভাবে অনেকের মনোনয়নপত্র বাতিল করেছে, আবার ওই মনোনয়নপত্রেই আবার তারা বৈধ করেছে। তা আমরা যেটা বলেছিলাম, আমরা যেটা সংস্কার প্রস্তাব করেছিলাম, এই হাজার নয়, 1% নয়, 500 সদস্যের স্বাক্ষর নিতে হবে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে, এবং এগুলো হলফনামার মাধ্যমে নিতে পারে, একক কিংবা যৌথভাবে। তাহলে আর কেউ ওই রকম কারসাজি করতে পারতো না। তো কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের নির্বাচন কমিশন এতেও ভ্রুক্ষেপ করে নাই। তো আমাদের রাজনৈতিক দলগুলোকে স্বচ্ছ, দায়বদ্ধ, এবং রাজনৈতিক দলগুলোকে যে নেতাকর্মীদের কাছে দায়বদ্ধ করার ব্যাপারে তারা কি তাদের নির্বাচনী ইশতেহারে কি অন্তর্ভুক্ত করবে এটা আমরা জানতে চাই। এবং একই সাথে যে আমাদের দেশে আরেকটা জিনিস হচ্ছে, আপনারা জানেন, দলের অঙ্গ সহযোগী সংগঠন। এই দলের অঙ্গ সহযোগী সংগঠন বস্তুত লাঠিয়াল তৈরি। এই লাঠিয়াল বাহিনীর জন্য আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রণক্ষেত্রে পরিণত হয়েছে, এবং এগুলো এই যে এর ফলে আমাদের একটা মানসম্মত, আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠে নাই। তো আমাদের এই যে অঙ্গ সহযোগী সংগঠন, বিদেশি শাখা, এর মধ্যে আরপিওতে আছে,
এবং এগুলো বাতিল করা দরকার, যার ফলে যে যে যেই অরাজকতা চলছে এই অরাজকতার যেন অবসান ঘটে। তারপরে আরও কয়েকটা বিষয় আমরা মনে করি যে তাদের নির্বাচনী ইশতেহারে থাকা দরকার। দুর্নীতির বিরুদ্ধে কার্যকর প্রাতিষ্ঠানিক লড়াই, যে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি আমাদেরকে পিছিয়ে টেনে রাখছে এবং আমাদের দেশে যে উগ্রবাদ, এই যে ধর্মীয় উন্মাদনা, এগুলো অনেক ক্ষেত্রে এই দুর্নীতির কারণে, এবং এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের রাজনৈতিক দলগুলোকে সুস্পষ্ট অবস্থান নিতে হবে। আমাদের দাবি হলো নির্বাচন কমিশনকে যে দুর্নীতি দমন কমিশনকে যেন সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করা হয়। তারপরে মেধাভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকার, যে তথ্য প্রযুক্তির যুগ এখন যে এখন পৃথিবী এগিয়ে যাচ্ছে, আর আমরা ওই যে নজরুলের ভাষায় আমরা বিবি তালাকের ফতুয়া নিয়ে ব্যস্ত। তো আমাদের কিন্তু তথ্য প্রযুক্তি, আধুনিক প্রযুক্তিতে আমরা ব্যাপারে আমাদের অভ্যস্ত হইতে হবে এবং আমাদেরকে তরুণদেরকে এ ব্যাপারে তাদেরকে যথাযথভাবে যোগ্য করে তুলতে হবে। অর্থাৎ আমাদের তরুণদেরকে মানসম্মত শিক্ষার ব্যবস্থা করতে হবে, আমাদের তরুণদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে, আমাদের তরুণদের জন্য সুযোগ নিশ্চিত করতে হবে। তাহলে ওই যে অর্থনীতির ভাষা বলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, অর্থাৎ যেই দেশে তরুণের সংখ্যা যত বেশি সেই দেশের অর্থনৈতিক সম্ভাবনা তত বেশি। তো তাহলে আমাদের তরুণদের জন্য যে এইসব ব্যবস্থা করতে পারি, তাহলে আমরা কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি এগিয়ে যেতে পারবো। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার বড় নাজুক, আমাদের অনেক হাসপাতালগুলোই রুগ্ন। তো এই ব্যাপারে আমরা জানতে চাই যে আমাদের রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারে কি অন্তর্ভুক্ত করবে। তারপরে হলো সহনশীল ও টেকসই অর্থনৈতিক কাঠামো, অর্থনীতির সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। যেমন বৈষম্যর যে আকাশচুম্বী হয়েছে সেগুলো দূরীভূত করতে হবে। চরম দারিদ্র্য দূরীকরণের দৃঢ় অঙ্গীকার, যে এই দেশকে স্বাধীন করেছে বহুলাংশে এই দেশের গরিব মানুষ, সাধারণ মানুষের ছেলেমেয়েরা, এবং তারাই কিন্তু বঞ্চনার শিকার হয়েছে। এই বঞ্চনার অবসান হওয়া দরকার, দারিদ্র্য দূরীকরণ করা দরকার। নারীর ক্ষমতায়ন অগ্রাধিকার, আমরা যে নারী রাজনৈতিক ন্যায্য অধিকার থেকে আমরা নারীর রাজনৈতিক ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য রাজনৈতিক দলগুলো কি করবেন, যদিও নীতিগতভাবে 100 আসন সংরক্ষিত আসন বৃদ্ধি করার কথা বলা হয়েছে, কিন্তু কি প্রক্রিয়া সেই বাদে দ্বিমত আছে। তা আমরা রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চাই তারা সরাসরি নির্বাচনের ব্যবস্থা করবেন কিনা, ন্যায়সঙ্গত সহজলভ্য স্বাস্থ্যসেবা তারা নিশ্চিত করবেন কিনা, বিশেষত পিছিয়ে পড়া মানুষদের জন্য। পরিবেশ পরিবর্তনশীল বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান আমরা যেন আর নতজানু আমাদের যেন বৈদেশিক নীতি না হয়, এবং একই সাথে পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতার প্রেক্ষাপটে বাংলাদেশ কি অবস্থান নেবে, বাংলাদেশের কি তাদের অবস্থান হবে, বাংলাদেশের কি অবস্থান হবে, সেটা আমাদের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা সুস্পষ্টভাবে জানতে চাই। আপনারা জানেন যে আপনার এই এলাকার মানুষ চরমভাবে ঝুঁকির মধ্যে, যে বৈশ্বিক উষ্ণতা, জলবায়ু পরিবর্তন ইত্যাদির কারণে। তো এরপরে আমরা রাজনৈতিক দল কাছ থেকে তাদের সুস্পষ্ট অঙ্গীকার চাই। এবং যেটা আমাদের দেশে হয়েছে, আমাদের যে গণতান্ত্রিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে চরম অবনতি ঘটেছে। আপনারা এখানে অনেকেই আছেন যারা তখন জন্মগ্রহণ করেন নাই। আমাদের যদি ওই যে কারো হয়তো মনে আছে 1954 সালে আমাদের দেশে একটা নির্বাচন হয়েছিল, যুক্তফ্রন্টের নির্বাচন। তখন ক্ষমতায় ছিলেন নুরুল আমিন, যে মুসলিম লীগের নুরুল আমিন, এবং সেই নির্বাচনে 54 সালের নির্বাচনে তারা কচুকাটা হয়েছিলেন। নুরুল আমিন সাহেব নিজে ঠকেছিলেন, তারা 237টা আসনের মধ্যে মাত্র 9টা আসন পেয়েছিলেন। এবং সেই নির্বাচনের সময় কিন্তু আমাদের নির্বাচন কমিশন ছিল না, সেই নির্বাচনের সময় কিন্তু আমাদের এই যে আইনি কাঠামো, আরপিও ইত্যাদি কিছুই ছিল না। কিন্তু সেই নির্বাচনটা নিয়ে কি কোনো প্রশ্ন উঠেছে? কেউ প্রশ্ন করে নাই। কিন্তু আজকে কি এটা কল্পনা করা যায়? তো এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যাপক পরিবর্তন হয়েছে। আমাদের রাজনীতিতে আজকে ব্যবসায় পরিণত হয়েছে। এই রাজনীতির মাধ্যমেই যে অর্থবিত্তের মালিক হওয়ার সুযোগ সৃষ্টি হয়।
আমরা আপনাদের এই সিটি কর্পোরেশন গত 2008 সালে যারা সিটি কর্পোরেশনের মেয়র হয়েছিলেন 4টে সিটি কর্পোরেশনের, তাদের আমরা দেখিয়েছি। ওই প্রথম আলোতে ডিসেম্বর 7 তারিখে আমার একটা আর্টিকেল বেরিয়েছে, ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত, যে যারা তখন মেয়র হয়েছিলেন 4 জন, তাদের সম্পদ আয় এই যে আকাশচুম্বী হয়েছে, আর যারা পরাজিত হয়েছিলেন তাদের অনেকের কমেছে, অনেকের প্রায় একই অবস্থায় ছিল। তো আমাদের এই যে রাজনীতি কলুষিত হওয়া, এই কারণেই আর আজকে আমরা যে গণতান্ত্রিক উত্তরণ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলেও গণতান্ত্রিক উত্তরণ আমরা আশা করতে পারি না। এনিওয়ে, তো আমি কথা শেষ করব। তো আমাদের অনেক আশা, বুক ভরা আশা, কারণ আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি। আমাদের তরুণরা, আমাদের খেটে খাওয়া মানুষ প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে একটা পরিবর্তনের জন্য, একটা গণতান্ত্রিক শুধু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে নয়, এটা গণতান্ত্রিক উত্তরণের জন্য, এটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। তো আমরা জানতে চাই আমাদের রাজনৈতিক দলগুলো এক্ষেত্রে কি করবেন। তো আমি কথা শেষ করছি, আমি তাদের কথা শোনার অধীর আগ্রহে অপেক্ষা করছি। তো আমি আশা করি যে তারা আমাদেরকে আশার বাণী শোনাবেন এবং আমরা আশায় বুক বেঁধে আবারও নির্বাচনী কেন্দ্রে যাব এবং আমরা আমাদের পক্ষ থেকে, ভোটাররা আমাদের পক্ষ থেকে আমরা আমাদের দায়বদ্ধতা ঋণ, এই যে যারা প্রাণ দিয়েছে তাদের প্রতি যে দায়বদ্ধতা, সেই ঋণ শোধ করার চেষ্টা করব। আমি আশা করি পরবর্তীতে আমাদের যারা নির্বাচিত হবেন তারাও সেই ঋণ শোধ করার জন্য তারাও তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আশা করি আপনাদের ধৈর্যচ্যুতি হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়েছে অবশ্য। তো আমি আপনাদের কথা শুনতে চাই। জি, কালকে একই প্রশ্ন আমরা উত্তর দিয়েছিলাম আমাদের ওই যে পিরোজপুরের, সেই যেটা উত্তর দিয়েছিলাম, নির্বাচন নিয়ে শঙ্কা আছে, কিন্তু নির্বাচনের ট্রেন উঠে গিয়েছে ট্র্যাকের মধ্যে। এখন এটাকে ট্র্যাকচ্যুত একমাত্র একটা পক্ষই করতে পারে, সেটা হলো আমাদের রাজনীতিবিদরা এবং তাদের মনোনীত প্রার্থীরা। তারা যদি সদাচরণ করে তাহলে আমার মনে হয় নির্বাচনে কোনো ঝুঁকি থাকবে না, কোনো শঙ্কা থাকবে না। তো আমি আশা করি তারা সদাচরণ করবে, তারা এই যে উত্তাপ উত্তেজনা কমাবে, তারা সহিংসতা লিখতে হবে না, তারা ওই যে ছলে বলে কলে কৌশলে যে এমপি হওয়ার জন্য সেই প্রতিষ্ঠা থেকে সরে আসবে। আর এখন তো যেটা হয়ে গিয়েছে, রবীন্দ্রনাথের ভাষা বলতে গেলে, তোরা যে যা বলিস ভাই আমার শোনা করেন আমার এমপি হওয়া চাই, তোরা যে যা বলিস ভাই আমার এমপি হওয়া চাই, ওই মানসিকতা থেকে যদি বেরিয়ে আসে আমরা উই হ্যাভ এ ফাইটিং চান্স। আমরা আশা করতে পারি যে আমাদের একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং ট্রেনটা তার স্টেশনে পৌঁছবে। তো ঠিক আছে, আমি কথা শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাদের। এর পুনরাবৃত্তি হবে অনেকে ধারণা করছে, আপনার মতামত কি? আমি কায়মনোবাক্যে প্রার্থনা করি যে অতীতে যা ঘটেছে তা